এই সবাই এসেছেন আপনাদের মূল্যবান মতামত এবং বক্তব্য প্রদান করেছেন। আসলে এই শহরটাকে যদি বাঁচাতে হয়, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি একটা সুন্দর নিরাপদ নগরী রেখে যেতে চাই, তাহলে উদ্যোগটা এখনই নিতে হবে। আমি গতকাল একটা লেখা লিখেছি, বেশ কয়েকটা পত্রিকায় লেখাগুলো প্রকাশিত হয়েছে। আমি ছোট্ট কয়েকটা ঘটনা বলি। আমাদের মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয় বলেছেন যে আমাদের 22 তারিখের অপারেশন শুরু হওয়ার পরে ওসমানী হাসপাতালে কয়জন এরকম অ্যাক্সিডেন্টে রোগী গেছে এবং তার আগে কয়জন গিয়েছে। এই পরিসংখ্যান নিলে বোঝা যাবে যে আমাদের এই অভিযানের সফলতাটা কোথায়। এটা অনেক কমে গেছে। তারপর আগে যে সময়টা লাগতো সেই সময়টা এখন অনেক অনেক কম লাগছে। তো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে চাই, নগরবাসীকে একটু শান্তি দিতে চাই, একটু স্বস্তি দিতে চাই। এটা সমন্বিত উদ্যোগ, এটা আসলে আমার একার চেষ্টায় হবে না। এখানে আমাদের সবার এখানে অংশগ্রহণ লাগবে, কারণ এই শহরটা আপনার, এই শহরটা আমার নয়। আমি দায়িত্ব নিয়ে এসেছি বলে এখন আমি এই শহরটাকে নিজের কাঁধে নিয়েছি। তো আপনাদের দায়িত্ব আছে এই শহরটাকে সুন্দর করার, আপনাদের দায়িত্ব আছে এই শহরটাকে নিরাপদ রাখার জন্য আপনাদের ভূমিকা নেয়ার। আমি প্রথমে এখানে এসে শুরু করেছিলাম যে আমাদের এখানে যারা উঠতি বয়সের ছেলেরা আছে এরা হেলমেট পরিধান করে না। এখন আমরা বলেছি যে হেলমেট যদি না থাকে তাহলে মামলা না দিয়ে তাকে গাড়িটা থামিয়ে তাদেরকে বলো যে আপনি হেলমেটটা কিনে নিয়ে আসেন। হেলমেট দেখাবে, এরপরে হচ্ছে যে এটার ক্যাশ মেমোটা দেখাবে যে আজকে এই জিনিসটা কেনা হয়েছে, তারপর তাকে ছেড়ে দেব। আমরা এইভাবে একটু উৎসাহিত করার চেষ্টা করেছি। আপনারা হয়তো দেখেছেন যে তাদের হেলমেট পরতে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে ফুলও দিয়েছি যারা নিয়ম মেনে হেলমেট পরিধান করেছে। এখন আমরা যেটা দেখছি সেটা হলো যে অনেকের কাছে হেলমেট আছে, এখন তাদের ওই পরার অভ্যাসটা তৈরি হয়নি, হেলমেট গাড়িতে ঝুলছে। তো এই ব্যাপারেও আমাদের একটু পদক্ষেপ নিতে হবে। এখানে আসলে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে হলে আমাদের সবারই দায়িত্ব আছে, আমাদের সচেতনতার প্রয়োজন আছে। যারা নাগরিক, যারা পথচারী, যারা চালক, যারা যাত্রী, সবারই কিন্তু ভূমিকা আছে। তো এখান থেকে যে কথাটা আসছে সচেতনমূলক কার্যক্রম হিসেবে, এটা সবচেয়ে ভালো হয় যে আমরা যদি আগে সচেতন হই যে এটা আমাদের জন্য একটা মরণ ফাঁদ, তাহলে এটাতে আমরা কেন ব্যবহার করব। আমরা যদি এটা সিদ্ধান্ত নেই যে আজ থেকে আমরা এই অবৈধ কোনো যানবাহনে উঠবো না, অবৈধ যানবাহন চলতে দেয়া বা না দেওয়ার বিষয়ে সেটা আমরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু নাগরিক হিসেবে আপনি এইভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন, এই সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন। আপনি উঠলেন না, অন্যকে উঠতে দিলেন না, আপনার পরিবার এবং আপনার সাথে যারা আপনার কথা শুনবে, আপনার কাছাকাছি আছে, তাদেরকে উৎসাহিত করবেন যে এইটা একটা মরণ ফাঁদ, এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। তাহলে অটোমেটিক বন্ধ এগুলো হয়ে যেতে পারে। আমরা এই 22 তারিখের অভিযান শুরু করার পর থেকে প্রথম 2 দিন ভালোই চলেছে, 22, 23, 24 তারিখ থেকে একটু রেজিস্ট্যান্স আমরা পেয়েছি। আমরা খোঁজ খবর রাখছি। অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যে ব্যর্থতার কথা আপনারা বলেছেন, সেটা আসলে তারা ব্যর্থ হয়নি, সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা একটু স্টেডি, একটু স্লো, ধৈর্যের সাথে আগানোর চেষ্টা করছি। তো 2-1টা জায়গায় হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, নেওয়া হবে। 7 জন গ্রেপ্তার হয়েছে গত 2 দিনে, এবং হচ্ছে আরো অনেকে আমাদের নজরে আছেন। আমরা কৌশলগত কারণে হয়তো এগুলো আমাদের কার্যক্রমগুলো সরাসরি কি করছি বা কি করতে যাচ্ছি সেগুলো বলছি না। আমরা যেটা চাই, আমাদের এখানে উমেন চেম্বার থেকে একটা প্রস্তাব আসছে যে নারীদের নিরাপত্তায় যেন অগ্রাধিকার ভিত্তিতে দেখা হয়। অবশ্যই শুধু নারীদের নিরাপত্তা না, এখানে নারী, শিশু, বৃদ্ধ, এই নগরীর সকল নগরবাসী তারা যেন নিরাপদে নির্বিঘ্নে চলতে পারে। আমি বলছি রাত 12টার সময় কোনো নারী যেন যায়, সে যেন নির্ভয়ে চলতে পারে। এইরকম একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ আমরা নিতে চাই।
এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে নিরাপদ নগরী বলতে পারি, এটাকে একটা আধুনিক নগরী বলতে পারি। কিছু সমস্যা অটোমেটিক্যালি তৈরি হয়। এখানে আমাদের এই 3 দিনের অভিযানের পর একটা আন্দোলন তো করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে কিছু কিছু পক্ষ ইন্ধন যোগাচ্ছেন, সেখানে নিষিদ্ধ কোনো কিছু কিছু সংগঠনের নেতাকর্মীদের দেখা যাচ্ছে, এরা সবাই আমাদের নজরে আছে। তারপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের 2-1 নেতাকর্মী তাদের পিছনে উস্কানি দিচ্ছেন। আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ করব, যারা এই ধরনের কাজের সাথে জড়িত তার অপকর্মের দায় নিয়ে আপনি আপনার দলকে কলঙ্কিত করবেন না। কারণ ভালো কাজে আপনাদের সবসময় আমরা সহযোগিতা পেয়েছি, আমরা সহযোগিতা পাবো। এখন এইগুলোকে যদি কেউ তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করে তাহলে আমার মনে হয় তার দল তার দায় না নেয় ভালো। আর যদি এরপরে যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা তাদের পরিচয় প্রকাশ করবো এবং আপনার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হবে। পুলিশের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে, এটা আসাটা অস্বাভাবিক নয়, এরা কেউ ফেরেশতা নয়। তো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এই শুদ্ধি অভিযানের। আমি এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেব না। সিসিটিভি সার্ভেলেন্সের কথা আপনারা বলেছেন, এটা আগে প্রচলিত ছিল, এখন কিছুটা কমেছে। এগুলোর সাথে আসলে আমাদের বাজেট বা অন্যান্য বিষয়গুলো জড়িত আছে। শুধু সিসিটিভি নয়, আমি আরো হয়তো সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো, অ্যাডভান্স কিছু প্রযুক্তি নিয়ে আসবো। আমার ইচ্ছা আছে এখানে আমি ড্রোন সার্ভেলেন্সের ব্যবস্থা করব, যাতে আমাদের এই অপরাধের তথ্য এবং অপরাধের ঘটনাটা আমরা লাইভ দেখতে পারি, কোথায় কে কি করছে, এবং সাথে সাথে আমরা অ্যাকশন নিতে পারি। এটা আপনাদের সামনে আজকে আমি পরিষ্কার বলছি। আমাদের এই গত কয়েকদিনের যে সমস্যাটা, মূল সমস্যাটা দেখা দিয়েছে যে আমরা অবৈধ গাড়ি, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে কিছু কিছু জায়গা থেকে রেজিস্ট্রেশন আসা শুরু হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি এই 12 লক্ষ নগরবাসীকে অনুরোধ করব, আপনারা এর কুফলগুলো একটু চিন্তা করুন, ভাবুন। দুর্ঘটনা তো ঘটছেই, যেটা আমি একটু আগেই বলেছি, অসহনীয় যানজট, এরপর হচ্ছে বিদ্যুতের সমস্যা। যে পরিমাণ এই যে ব্যাটারিগুলো যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে, সেটা দিয়ে আপনাদের এখানে গড়ে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এটা যদি আমি বন্ধ করি, এখানে তো লোডশেডিং এ হয় না। তারপরে আরো একটা বড় সমস্যা যেটা আমাদের এখনো নজরে আসেনি, এইটা তো সীসার ব্যাটারি, লিড ব্যাটারি। এইটা আপনার 1 বছরে একটা গাড়িতে ধরেন 2 বার যদি ব্যাটারিটা চেঞ্জ করতে হয়, এটার যে ওয়াস্টটা তৈরি হয়, এটা রাস্তাঘাটে যাচ্ছে, এটা নদী নালায় যাচ্ছে, এটা ক্ষেত খামারে যাবে, এটা কিন্তু ধ্বংস হয় না। 2 দিন পরে দেখবেন আপনার যে শস্য থেকে যে ভাত এবং গম, চাল যেটা আমরা খাচ্ছি, তার মধ্যে ওই সীসা চলে আসবে। এটা যখন আপনি কনজিউম করবেন, এরপরে দেখা যাবে আমাদের হার্টের অসুখ, আমাদের হচ্ছে যে ব্রেইনের সমস্যা, এরপর হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম, গর্ভবতী মায়েদের জন্য এটা একটা চরম সমস্যা তৈরি করবে। তো আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মকে কি আমরা জন্মের আগে মেরে ফেলবো? আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। শুধু নিজের লাভ নয়, আমি কাজ করব, আমরা কাজ করব, একটা সুন্দর আগামী রেখে যাব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এবং আমি এখানে পরিষ্কার দায়িত্বের কণ্ঠে বলতে চাই যে আমরা একটু স্লো যাওয়ার অর্থ এই নয় যে আমরা থেমে গিয়েছি, আমরা থেমে যাইনি। আর পুলিশ কমিশনারের যে ক্ষমতা সরকার দিয়েছেন, সেই ক্ষমতা যদি আমি প্রয়োগ করি তাহলে এগুলো অনেক কিছুই করা সম্ভব। কিন্তু আমি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখি, মানবিক দিক থেকে দেখার চেষ্টা করি। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ, আইনে অনেক ক্ষমতা দেয়া আছে, কিন্তু এই ক্ষমতাটাকে যদি আমি আমার প্রুডেন্স ব্যবহার করে, যদি মানবিক ভাবে ব্যবহার করে করতে পারি, আমার মনে হয় সেটা অনেক বেটার পুলিশিং হতে পারে। এই জন্যই হয়তো আপনার কাছে, অনেকের কাছে মনে হয়েছে পুলিশ কমিশনার হয়তো খুব সহজ, আসলে বিষয় সেটা নয়। তো এখানে কিছু প্রশাসনিক দ্বন্দ্বের কথা বলা হয়েছে। আসলে প্রশাসনিক দ্বন্দ্ব এগুলো আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। আমি এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমাদের ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়, ডিআইজি মহোদয়, এরপর সিটি কর্পোরেশনের পৌর নির্বাহী সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সহযোগী সদস্য, প্রত্যেকের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এই সামাজিক আন্দোলনে আপনাদের সবার অংশগ্রহণ আমি প্রত্যাশা করি। এবং
এখানে আমাদের সাবেক মেয়র মহোদয় যে প্রস্তাবটা দিয়েছেন, এই প্রস্তাবটা অত্যন্ত ভালো, সুন্দর। এটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এই দেশটা, এই নগরী আমাদের, আমরা এটাকে সুন্দর করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে গড়ে তুলতে চাই। এখানে রেজিস্ট্যান্স আসবে, এই চ্যালেঞ্জগুলো আমি জানি, এবং এগুলো কিভাবে উত্তরণ করতে হবে সেই পথটাও আমার জানা আছে। আপনারা ধৈর্য হারাবেন না, এবং আপনাদেরকে আমি পাশে চাই। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্তভাবে বললাম, আপনাদের বিস্তারিত সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া সম্ভব হয়নি। শুধু একটা কথা বলবো, আমি নিরাপদ এবং আধুনিক সিলেট নগরী করতে চাই।